জানলে অনেক খুশি হবে। তোমার স্পর্শ এই ঘরে পড়েছে। শুনলে ওর চেয়ে বেশি খুশি কেউ হবে না। থাক, এসব বাদ দাও, চলো, আরও ডাকছে। অরুণিকা কৌতূহলী মনে প্রশ্ন করল। এই ডায়েরিটা কার? তুর্য অরুণিকার হাতে থাকা ডায়েরিটা দেখে বলল। আহনাফের। কিন্তু হ্যান্ড রাইটিং তো অন্য কারো। তুর্য ডায়েরিটা হাতে নিয়ে হাতের লেখার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। অরুণিকা অন্য পাতায় ভিন্ন হস্তাক্ষর দেখিয়ে বলল। এই লেখাও ওর না। আহনাফের ডায়েরিতে ভিন্ন দুটি হ্যান্ড রাইটিং। তুর্য হালকা হেসে বলল। আমারও লেখা। তুমি জানো না ওর হিডেন ট্যালেন্ট? কেমন? ও হাতের লেখা কপি করতে পারে। ওর লেখা তো আমরাও চিনি না, মাঝে মাঝে এক এক জায়গায় এক এক লেখা। কিভাবে? জানি না তো। রিয়েল হ্যান্ড রাইটিং যেটা দেখেছো ওটাই। এগুলো তো শখের বসে লেখা। এসব লিখতে লিখতে অনেক সময় লাগে ওর। ও তো সারা রাত বসে লেখালেখি করে। সকালে ডাস্টবিনের সাথে তোমরা মুচড়ে রাখা পৃষ্ঠা পাওয়া যায়। ও লেখালেখি করে? তুর্য কিছু একটা ভেবে বলল। আরে ভার্সিটি নোট রেডি করা হয়তো। চলো তো, ডাকছে আরাফ। অরুণিকা ডায়েরিটা রেখে দিল আগের জায়গায়। হঠাৎ টেবিলের কোণায় একটি কলমে চোখ আটকে গেল তার। কাঠের কলম। ভ্রু কুঁচকে তাকালো সেই কলমটির দিকে আর মনে বলল। এই কলম আমি অন্য কোথাও দেখেছি, কিন্তু কোথায় দেখেছি? তুর্য তাগাদা দেয়। অরুণিকা আর ঘাটল না বিষয়টা। বেরিয়ে এলো আহনাফের রুম থেকে। আজ মাঘ মাসের প্রথম সপ্তাহ। আরেকটি মঙ্গলবার। অরুণিকা প্রতিবারের মতো আজও ছাদে উঠল। খাম খুলে পড়ল হিমালয়ের অষ্টম চিরকুট, যেখানে লেখা। প্রিয়, আকাশের দিকে তাকিয়ে দেখুন আজ কি দেখতে পাচ্ছেন? মেঘ নাকি কুয়াশা? কুয়াশার ঘনত্ব বেড়েছে, তাই না? এখন বোধহয় আপনার ছাদে উঠতে ভীষণ কষ্ট হয়। আপনি শেষ 3টি খাম এই সময় আর খুলবেন না। আপনি বাকি 3টি খাম আপনার খুব চেনা পরিচিত 3টি স্থানে গিয়ে খুলবেন। ভোরে না হোক অন্য বেলায় পড়বেন। ইচ্ছে করলে রাতেও পড়তে পারেন, তবে সেদিন যেন মঙ্গলবারই হয়। অরুণিকা এবার বইয়ের পাতা উল্টালো। আজ হিমালয়ের দ্বাদশ সনেট পড়বে সে। আপনার আখিতে আমি দেখিলাম আকাশ, আপনার হাসিতে পাইলাম সুখ, আপনার কুন্তলে খুঁজিয়া নিলাম আশ্বাস, আপনার অশ্রুতে হৃদয় মরুক, আপনার নিঃশ্বাসে আমি ফিরিয়া পাই বিশ্বাস, আপনার ঘ্রাণে মাতাল লোক, আপনার স্পর্শে খুঁজে ফিরি শান্তির আভাস, আপনার প্রেমে উজাড় বুক। আপনি না জানি কেমনে আসিবেন, বাসিবেন আমারে ভীষণ ভালো, আপনি না জানি কেমনে হাসিবেন, জানিলে আমার হৃদয়ে কালো। তবু এই মন সাজাইল আপনার নাম, আমি কি ফিরিয়া পাইব আমার দাম? অরুণিকা বই বন্ধ করল। মনের অজান্তে এই 2 মাসেই হিমালয়ের অভ্যস্ত হয়ে পড়েছে সে। তার হৃদয়ের কোণে এই অদৃশ্য মানুষটি জায়গা করে নিয়েছে। মানুষটিকে ভালোবাসার কোনো ইচ্ছে ছিল না তার, তবে ধীরে ধীরে অরুণিকার মনে হিমালয়ের জায়গা গাঢ় হতে লাগলো। হঠাৎ কিভাবে হিমালয়ের প্রেমে পড়ল সে? কখন থেকে হৃদয় উন্মুক্ত হলো তার? সেই যে অনেকদিন আগে রুহানি তাকে বলেছিল অদেখা হিমালয়ের রূপ কল্পনা করতে। অরুণিকা সেদিন দেখেছিল এক পুরুষকে। সেই পুরুষকে হিমালয়ের রূপে দেখে ভীষণ মুগ্ধ হয়েছিল সে। সেদিন থেকেই অরুণিকার অবস্থা অনেকটা হিমালয়ের লেখা চরিত্র শুভ্রের মতো হয়ে গেছে। সে শুধু স্বপ্ন দেখে হিমালয়কে। স্বপ্নে কি সুন্দর প্রেমের গল্প রচনা করে তারা। অরুণিকা স্বপ্নে আসা সেই হিমালয়ের প্রেমে মুগ্ধ হয়। এই মুহূর্তে সেই মুগ্ধতা নিয়েই আকাশের দিকে তাকিয়ে আছে সে। নিজেকে নিজেই প্রশ্ন করছে। আমি কি পাগল হয়ে গেছি? হিমালয় মানুষটা অন্য কেউ, অথচ আমি তাকে অন্য এক রূপে কল্পনা করছি। মানুষটা আমাকে স্বপ্ন দেখাচ্ছে, আমার স্বপ্নে এসে আমার মায়া বাড়িয়ে দিচ্ছে, আমাকে ভালোবাসতে বাধ্য করছে। আমার অন্ধকারে ঘেরা পাথর মনে কিভাবে যেন ফুল হয়ে ফুটছে। অন্ধকার কেটে যাচ্ছে ধীরে ধীরে, আমি আলোর দেখা পাচ্ছি, কিন্তু ভয় হচ্ছে, আমার ভীষণ ভয় হচ্ছে। সে যদি আবার হারিয়ে যায়, সেই প্রেমের রং যদি বদলে যায়। আমি তো কখনোই আশা করিনি তাকে ভালোবাসবো। আমি নিজের ওপর যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলাম। তাহলে কেন তার মুখখানা বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে? সে কি আসলেই হিমালয় হতে পারে? অফিস থেকে বের হতেই ইমনের মুখোমুখি হলো তার সিনিয়র কলিগ মিস্টার আজিজ ইসলাম। ইমনকে বেশ স্নেহ করেন তিনি। ইমনকে দেখেই তার কাঁধে হাত রেখে বললেন। কিরে জুনিয়র, কি অবস্থা? স্যার ভালোই আছি। অনেকদিন আসেননি আপনি।
ছুটিতে গিয়েছিলাম আমার এক বাল্য বন্ধুর বিয়ে খেতে। বেশ তো। তা কোথায় যাচ্ছ তুমি? স্যার, লাঞ্চ করা হয়নি, সামনের রেস্টুরেন্টে যাচ্ছি। আমিও তো করিনি, চলো একসাথেই বসি। মিস্টার আজিজের সাথে অফিসের পাশের রেস্টুরেন্টে বসল ইমন। আজিজ সাহেব বেশ ভালো মানুষ, তবে অসম্ভব বাচাল। কোনো বিষয়ে কথা শুরু হলে তার নাড়ি ভুড়িও বাদ দেন না। এই মুহূর্তে তার আড্ডার বিষয় হলো বাল্যবন্ধু রিয়াজুল রহমানকে ঘিরে। মিস্টার আজিজ বলতে লাগলেন, বুঝেছো ইমন, মেয়ে লোক ভালোই ছলনা করতে জানে। রিয়াজ আমার বেশ কাছের বন্ধু ছিল। আমরা এক গ্রামে থাকি, এক মেয়ের প্রেমে অন্ধ হয়ে গিয়েছিল আমার বন্ধুটা। কলেজে দেখা, এরপর প্রেম। তাদের বিচ্ছেদের গল্প শুনলে তুমি অবাক হয়ে যাবে। রিয়াজের চাকরি ছিল না বিধায় অনেক বড় ঘরে বিয়ে করে ফেল ওই মেয়েটা। অনেক বছর পর আমার বন্ধুর কাছে ফিরে এসে বলে সে নাকি স্বামীর সংসারে সুখী না। জানো কি করলো এরপর? আমার বন্ধুর সাথে আবার প্রেম শুরু করলো। এমন বদমাস মেয়ে দেখলে। আর আমার সেই গর্দভ বন্ধুটা হাবার মতো ওই মেয়ের কথায় নাচাও শুরু করলো। একদিন কি হলো জানো? রিয়াজ বলল সে নাকি বাবা হতে যাচ্ছে। আমি তো অবাক হয়ে গেলাম। কি রে, বিয়ে শাদী ছাড়া এটা আবার কেমন কথা? রিয়াজ তো সেই হতাশ, মেয়ে নাকি মিথ্যা বলেছে। সে নাকি স্বামীর সংসারে বেশ ভালোই আছে, রাজরানীর মতো থাকে। কিন্তু মেয়ের চরিত্রে সমস্যা। স্বামী নাকি আবার ডাক্তার, বেশ নামকরা ডাক্তার, নিজস্ব হাসপাতালও আছে। মেয়ের নাকি আবার ওই ঘরে একটা ছেলেও আছে। দেখলে কি কাণ্ড, স্বামী সন্তান রেখে আমার বন্ধুর সাথে পরকিয়া। রিয়াজ তো বোকা, আবার একটা ছেলে। ফেসে গেল তো গেল, ওই মেয়ে নাকি 2 লাখ টাকাও খেয়েছে রিয়াজের কাছ থেকে। বিয়ের আগে যখন প্রেম করতো তখন তো অনেক টাকাই খেয়েছিল। এসব তো বাদই দিলাম, আসল কথায় আসি। রিয়াজ বলেছিল সে বাবা হতে যাচ্ছে, কিন্তু সেই মেয়ে স্বামীর সংসার ছেড়ে আসবে না। এর 1 বছর পর ওই মেয়ে রিয়াজের কাছে এসে বলছে তাদের নাকি ছেলে হয়েছে, অথচ কেউ ক্ষণক্ষরেও জানলো না সন্তানটা আসলে কার। আমার বন্ধুটা সেই যে আঘাত পেল, এই 2 দিন আগে এই বয়সে এসে আবার বিয়ে করলো। মেয়ে আবার বিধবা, তবে বেশ ভদ্র। তবে আমার সেই ডাক্তার লোকটার জন্য খারাপই লাগে। তার বউ যে এত বদমাস, বেচারা বোধহয় জানেই না। ইমন মনোযোগ দিয়ে মিস্টার আজিজের কথা শুনছে আর খাচ্ছে। মিস্টার আজিজ বললেন, লোকটাকে যদি একবার জানতে পারতাম মনে বেশ শান্তি পেতাম। ইমন হেসে বলল, কি দরকার স্যার মানুষের জীবনে ঝামেলা বাড়ানোর? আসলে লোকটাকে আমি চিনি। আমার বাবার সার্জারি করেছিল, কি যেন নাম? হ্যাঁ, আমির চৌধুরী। নাম শুনে ইমনের গলায় ভাত আটকে গেল। সে কাশতে লাগলো। মিস্টার আজিজ তার দিকে 1 গ্লাস পানি এগিয়ে দিয়ে বললেন, আরাম করে খাও। ইমন ঢক ঢক করে পানি খেয়ে ধপ করে গ্লাসটা রেখে মিস্টার আজিজের দিকে তাকালো। আজিজ সাহেব ভ্রুকুসকে জিজ্ঞেস করলেন, আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছো? লোকটাকে তুমি চেনো নাকি? ইমন বলল, আপনার বন্ধুর প্রেমিকার নাম কি জানো? আরে, এই নাম তো আমি কখনোই বলবো না। শিরিন সুলতানা প্রিয়া। প্রিয়া নামে আমার বন্ধু রাখতো। ইমন মাথা নিচু করে বসে রইল। মিস্টার আজিজ ভ্রুকুসকে বললেন, কি ব্যাপার জুনিয়র, তুমি কি চেনো তাকে? ইমন ক্ষীণ কণ্ঠে বলল, যদি কখনো না চিনতাম বেশ ভালোই হতো। এখন তো এমন চেনা চিনলাম, বাকিদের চেনানোর ভয়ঙ্কর দায়িত্বটা এবার আমার উপরই এসে পড়েছে। ইমন অন্যমনস্ক হয়ে ভাবল, আহনাব, তুই আরেকটা ধাক্কা খাবি ভাই, যখন জানবি আবরার তোর আপন ভাই না। এই সত্য আমি বন্ধু হয়ে তোকে কিভাবে বলবো? একটা ছেলে তার মা সম্পর্কে এমন কথা কিভাবে সহ্য করবে? আল্লাহ, ছেলেটা কি এসব সহ্য করতে পারবে? কি বাজে একটা কাণ্ড ঘটালো এই মহিলা। নিজে তো শেষ হলোই, একটা পুরো পরিবার ধ্বংস করে দিল। আলশেষ ছেড়ে বালিশ থেকে মাথা তুলতেই অরুণিকা তার মুখোমুখি রুদ্বাকে দেখে থতমত খেয়ে গেল। রুদ্বার হাতে হিমালয়ের সেই কবিতার বই। অরুণিকা ফটাফট সেই বই টেনে নিয়ে বলল, তুই এখানে? রুদ্বা বাঁকা হেসে বলল, লেখক হিমালয় তোকে চিঠি দিচ্ছি, নাকি চিঠির মানুষটা অন্য কেউ? তুই চিঠিগুলো পড়েছিস? হ্যাঁ, 3টাই পড়লাম। অরুণিকা স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল রুদ্বার দিকে। রুদ্বা মৃদু হেসে বলল, আমি ভেবেছি তুই তুর্য স্যারকে পছন্দ করিস, কিন্তু তোর তো অন্য কারোর সাথে 90 দশকের মতো প্রেম চলছে। তুই এটা আমাকে আগে জানাতে পারতি। এই কয়েক মাস রুদ্বার সাথে খুব একটা কথা হয়নি তার। বেশ দূরত্ব হয়ে গেছে তাদের মধ্যে।
তাই অরুণিকা হিমালয়ের কথা আর রুদ্বাকে জানাতে চাচ্ছে না। শুরু থেকে বলতে গেলে কথা অনেক দীর্ঘ হবে, যা অরুণিকা চায় না। আর এখন এই ভুল বোঝাবুঝি দূর করার ইচ্ছেটাও নেই তার। অকারণেই রুদ্বার আগমনে বিরক্ত সে। অরুণিকা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, বইটি রেখে দিল ড্রয়ারে। রুদ্বা চিঠি তিনটে ওনার ফাঁকে লুকিয়ে রেখেছিল। হুট করে চিঠি খুলে জোরে জোরে পড়তে লাগলো। প্রিয় রিদি, মাঘের দ্বিতীয় সপ্তাহ চলছে। ভাবছি আপনাকে আজ একটা গল্প শোনাবো। কুঞ্জ আর ইরাবতীর গল্প। ইরাবতী এক মানব রাজ্যের রাজকন্যা, আর কুঞ্জ একটি রাক্ষস রাজ্যের রাজপুত্র। ইরাবতীর বাবা বেশ লোভী মানুষ ছিলেন। তিনি রাজ্য দখলের নেশায় এক এক রাজ্যে হামলা চালাতেন। একদিন তিনি রাক্ষস রাজ্যে আক্রমণ করে বসেন। রাক্ষসদের কাছে ছিল শক্তি, মনুষ্য কুলের মাথায় ছিল বুদ্ধি। সেই বুদ্ধির জোরে তারা ভারী ভারী অস্ত্র বানিয়ে আক্রমণ চালাতো, আর তাই রাক্ষসরা কৃত্রিম শক্তির হাতে পরাজিত হলো। রাক্ষসরাজ এই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য একমাত্র পুত্র কুঞ্জকে মনুষ্য জাতি ধ্বংস করার জন্য পাঠালেন। সেখানে এসেই রাজকুমারী ইরাবতীর দেখা পেল রাক্ষস পুত্র কুঞ্জ। এরপর তাদের প্রণয় ঘটল। কিন্তু সেই যে প্রতিশোধের স্পৃহা নিয়ে এসেছিল, রাজকুমারীর সর্বস্ব কেড়ে নিল কুঞ্জ। ইরাবতীকে ঠকিয়ে চলে গেল সে। ইরাবতীর কপালে লেপ্টে দিল কলঙ্ক। রাজ্য থেকে বিতাড়িত হলো সে। এরপর ইরাবতী অন্য একটি রাজ্যে চলে গেল। সেই রাজ্যের সিংহাসন খালি, রাজার মৃত্যু হয়েছিল, কোনো উত্তরসূরিও নেই। ইরাবতীকে প্রজারা রাতারাতি রানী বানিয়ে দিল। এবার সে নিজের বুদ্ধি দিয়ে সেই রাজ্যের শক্তি বাড়ালো। এরপর একদিন আক্রমণ করলো রাক্ষস রাজ্য, বধ করলো সেই রাজ্যের নতুন রাজা কুঞ্জকে। সেই মুহূর্তে উভয়ের চোখে শত্রু ভিড় করেছিল। কুঞ্জের মৃত্যুর পর সেই রাজ্যের সেনাপতি ইরাবতীকে একটি পত্র দিয়েছিল, যেই পত্রে লেখা, ওহে মোর ইরা, তুমি ছিলে হীরা, পারি নাই ধরিয়া রাখিতে, দেশপ্রেমের পিড়িতে, স্বদেশ কি সবার ঊর্ধ্বে হয় না, তোমার দেওয়া ব্যথা হৃদয়ে সয় না, যা পাপ করিয়াছি আমি, দিলাম ফিরিয়া এর চেয়ে দামি, তোমারে এই রাজ্যের বানাইলাম রানী, পুরাণ রাজার বক্ষহানি, তবুও পাশানি আমারেই করিল খুন, এই সত্য জানিলে তোমাক হতে পুরিবে নুন। রুদ্বা চিঠি পড়ে অরুণিকার দিকে তাকালো। অনেকক্ষণ ধস্তাধস্তি করেও রুদ্বার হাত থেকে চিঠিটি নিতে পারেনি সে। তাই বাধ্য হয়ে রুদ্বার মুখে শুনতে হলো পত্রে লেখা হিমালয়ের গল্পটি। আজ মঙ্গলবার নয়, তাই ভীষণ হতাশ হলো অরুণিকা। অসময়ে পড়া হয়ে গেল সেই চিঠি। অনিচ্ছা সত্ত্বেও হিমালয়ের বিশ্বাস ভেঙে গেল। অরুণিকা এক প্রকার টেনে নিল বাকি চিঠিগুলো। রুদ্বা তা দেখে বুকে হাত গুজে দেয়ালে হেলান দিয়ে বলল, সত্যটা বল, চিঠির প্রেরক কে? অরুণিকা চোখ বন্ধ করে বলল, হিমালয়। যা মিথ্যুক। সত্যি। রুদ্বা চোখ বড় বড় করে বলল, আই ডোন্ট বিলিভ দিস। হিমালয় অনেক বড় লেখক, 6 বছর ধরে লেখালেখি করছেন। প্রথম বই লিখেই তিনি সবার পছন্দের লেখক হয়ে গেছেন। এত বড় রাইটার তোকে চিঠি লিখবে? অসম্ভব। আমিও জানি না, কিন্তু এটাই হচ্ছে। কিভাবে বুঝলি এটা উনি? ওনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমার সাথে উনি কথা বলেছেন। রুদ্বা হেসে বলল, অসম্ভব। অরুণিকা বিরক্ত হয়ে ফোন নিয়ে হিমালয়ের চ্যাট দেখিয়ে বলল। দেখ। রুদ্বা গালে হাত দিয়ে বলল, এই অ্যাকাউন্ট তোকে কে দিয়েছে? ইমন। ও মাই গড, এটা তো ওনার পার্সোনাল অ্যাকাউন্ট। আমি নিজেই এখান থেকে ওনার লেখা পড়েছি। কিন্তু উনি কেন তোকে মেসেজ দিবেন? এত বড় একজন রাইটার সামান্য একটা মেয়েকে? অরুণিকা ভ্রুকুচকে রুদ্বার দিকে তাকালো। রুদ্বা কথা থামিয়ে হালকা হেসে বলল, আই মিন, তুই একটা সিম্পল রিডার, এটা কি অসম্ভব না? অরুণিকা চুপ করে রইল। রুদ্বা ভ্রুকুচকে বলল, নাকি আইডি হ্যাক হয়েছে দেখ। আমার কোনো আসে যায় না। তুই কি ওনাকে পছন্দ করিস? লেখক হিসেবে ভালো লাগে। তোর চোখ দেখে মনে হচ্ছে অন্য কিছু। যখন বললাম ওনার তোকে মেসেজ দেওয়া সম্ভব না, তখনই কেমন নেতিয়ে পড়লি। দেখ, আমি তোর বেস্ট ফ্রেন্ড।
হয়তো কোনো একটা কারণে আমাদের মধ্যে কথা বন্ধ, কিন্তু আমি তোকে গত 6 বছর ধরে চিনি, সত্যটা বল। এটাই সত্য। ওকে ফাইন, জানতে চাই না কিছু। আচ্ছা এটা বল, হিমালয় তোর সামনে এসেছে? না। সেটাই, ওনাকে আজ পর্যন্ত কেউ দেখেনি। যদিও এটা ওনার ভেরিফাই অ্যাকাউন্ট, তবুও একটু শিওর হয়ে নিস, হয়তো ওনার নামে অন্য কেউ। অরুণিকা মুখ ঘুরিয়ে নিল। রুদ্বা অরুণিকার বিমর্ষ মুখের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে চলে গেল। অরুণিকা তার হাতে থাকা চিঠি তিনটির দিকে তাকিয়ে ড্রয়ার খোল। বইয়ের ফাঁকে আবার রেখে দিল সেই চিঠি কটা। তখনই তার চোখ আটকে গেল হিমালয়ের নতুন সনেটে। তোমার সাথে সত্যের তুলনা অসম্ভব। তুমি তার চেয়ে অধিক রহস্যময়ী। শীতলতায় যদি হৃদয়ে কাঁপন তোলা সম্ভব, তবে তুমি হতেও পারো ঝড়, খরা ও রিক্ত ত্রয়ী। একদিন আবার হারাবে কুয়াশা, ফিরবে নতুন ভরসা, হারাবে নতুন কলি, ঝরবে হতাশা। সেদিনও আমার মনে উজ্জ্বল ভরসা, তোমার প্রতি প্রেমে পড়বে না ভাটা। মৃত্যু এলেও তুমি অমর আমার কবিতায়, শব্দে যতদিন পড়বে না কাটা। তুমি বেঁচে থাকবে ঋতুর গায়ে, যদি কখনো বিরহ কেটে যায়, বুঝবো ত্রয়ীর আগমন। একবার ফিরে এলে পুনরায় অসম্ভব তার গমন। বেশ কিছুদিন হলো উপমা তার কাজ গুছিয়ে নিয়েছে। আজ থেকে কোম্পানির জন্য প্রয়োজনীয় উপকরণ কিনতে যেতে হবে। তবে সে একা যাচ্ছে না, তুর্যও তার সাথে যাচ্ছে। অফিস ভবনের নিচে এসে দাঁড়ালো উপমা। মিনিট 10 পর তুর্যও নামলো। সে তার মোটর সাইকেলে বসে হেলমেট পরতে যাবে, তখনই কোথা থেকে রুদ্বা এসে তার সামনে এসে দাঁড়ালো। রুদ্বাকে দেখে তুর্য বেশ বিরক্ত হলেও উপমার সামনে তা প্রকাশ করল না। তুর্যকে মাঝ রাস্তায় দেখিয়ে রুদ্বা বেশ উৎসাহ নিয়ে এটা সেটা জিজ্ঞেস করছে, আর তুর্য হেসে হেসে সব প্রশ্নের উত্তর দিচ্ছে। রুদ্বা আজ বেশ অবাকই হলো। তুর্য তাকে বিন্দু মাত্র উপেক্ষা করেনি। মিনিট 5 কথোপকথন শেষে তুর্য সৌজন্যের সাথে তার কাজের তাড়া দেখিয়ে উপমাকে নিয়ে চলে গেল। তবে এর মধ্যে কৌতূহলী রুদ্বা উপমার পরিচয় নিতে ভুলো না। তুর্য অফিস সহকারী হিসেবে পরিচয় দিতেই রুদ্বা মনে মনে প্রশান্তির শ্বাস নিল। 2 দিন পর ছাদে পা রাখতে পিছলে পড়ল রুদ্বা। চোখ খিচে রাখলো সে। হঠাৎ পরিচিত স্বর কর্ণগোচর হতে চোখ খুলল সে। তুর্য তার হাত ধরে তাকে মাটিতে পড়া থেকে বাঁচিয়েছে। তুর্য ভ্রু কুঁচকে বলল, তুমি কবে আচার খাওয়া বন্ধ করবে বলো তো? রুদ্বা তুর্যের স্পর্শে অন্য জগতে হারিয়ে গেছে। তুর্য তাকে সোজা দাঁড় করিয়ে তার মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, কোথায় হারালে? রুদ্বা মাথা নেড়ে তুর্যের চোখে চোখ রাখল। হঠাৎ তার চোখ আটকে গেল ছাদের এক কোণায়। সে ভ্রু কুঁচকে বলল, আপনার অফিস সহকারী এ বাসায় থাকে? উপমা ব্যস্ত হাতে তুর্যের কাপড় শুকাতে দিচ্ছে। রুদ্বা তার সামনে এসে দাঁড়াতেই থমকে গেল উপমা। তুর্য রুদ্বার পাশে দাঁড়িয়ে বলল, ও পাশাপাশি আমাদের বাসার কাজ করে দেয়। রুদ্বা ভ্রু কুঁচকে বলল, মানে আপনার অফিস সহকারী বাসায় কেন কাজ করবে? ওর মা কি কাজ করতো, উনি অসুস্থ, তাই তার মেয়েকে পাঠিয়েছে। গোয়ার মেয়ে অফিস সহকারী হওয়া অসম্ভব কিছু তো না। আবার ওর বাবা আমাদের গ্রামের জমিতে চাষের কাজ করতো। উপমা তুর্যের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই মানুষটা বারবার তার বাবা মার পরিচয় প্রকাশ করে কি তাকে ছোট করতে চায়? উপমা যদিও গর্বের সাথে তার বাবা মার পরিচয় দেয়, কিন্তু তুর্যের কথায় যথেষ্ট তাচ্ছিল্য খুঁজে পায় সে। হঠাৎ তুর্য রুদ্বাকে অবাক করে দিয়ে বলল, আমি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করো না? রুদ্বা ভাষা হারিয়ে ফেলল যেন। সে দ্রুত ফোন ঘেটে বলল, কোথায়? পাঠালাম তো, দেখো নি? পাচ্ছি না। হঠাৎ রুদ্বা কিছু একটা ভেবে বলল, আমিই পাঠিয়েছিলাম আপনাকে, হয়তো আপনি অ্যাকসেপ্ট করেছেন। এই বলে ফ্রেন্ড লিস্ট ঘেটে তুর্যকে না পেয়ে বলল, কোথায় পাঠালেন? দেখছি না আপনাকে। রুদ্বা ব্যস্ত হাতে ফোন দেখছে। তুর্যের কান গরম হয়ে যাচ্ছে। সে কিছু বলতে যাবে, রুদ্বা বলল, আপনি তো এখনো আমাকে ঝুলিয়ে রেখেছেন, মিথ্যা বললেন কেন? আপনি তো আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেননি। তুর্য জোরপূর্বক হেসে বলল, আরে কি যে বলো, হয়তো তোমার নাম দেখে অন্য কাউকে পাঠিয়ে দিয়েছে। রুদ্বা আকন্দ নামেই আমার অ্যাকাউন্ট। তুর্য দাঁতে দাঁত পিষে মনে মনে বলল। মেয়েটা তো এই টপিক ছাড়ছেই না।
রোদবার কৌতূহল দমাতে তুর্য তার হাত এগিয়ে দিয়ে বলল, আমরা অনলাইন বন্ধু না হয়ে বরং অফলাইন বন্ধু হই। আজ থেকে আমরা ফ্রেন্ড। রোদবার যেন বিশ্বাসই হচ্ছে না তুর্যের এই পরিবর্তন। মানুষটা হঠাৎ তার ব্যাপারে